আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো। দাখিল সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, তোমরা আরবি দ্বিতীয় পত্র এর উপরে ভিডিও খুঁজছো এবং অনলাইনে ভালো চেষ্টা করছো যে ভালো কোনো একটা টিচার পাওয়া যায় কিনা। তো সেজন্যে আমি আমার স্থান থেকে আমি যতটুকু বুঝি জানি সেটাই আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় কিনা আরবি দ্বিতীয় পত্র, এবং এগুলোর উপরে কাজ খুবই কম করা হয় অনলাইনে। অন্যান্য সাবজেক্টগুলোর উপর প্রচুর ভিডিও পাওয়া যায়, অন্যান্য বিভিন্ন অ্যা মানে লোকজন আছে কাজ করার জন্য। তবে আরবি দ্বিতীয় পত্রগুলোর উপরে খুব কম কাজ করা হয়। ষষ্ঠ, সপ্তম, অষ্টম দাখিল এইগুলো নিয়ে। তো আমি চাচ্ছি যে তোমাদের জন্য একবার শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজগুলো করব, এবং তোমাদের আরবি দ্বিতীয় পত্র যে বইটা আছে সম্পূর্ণ বইয়ের পুরো বইটাকে প্লেলিস্ট আকারে আমি সাজিয়ে দিয়েছি, প্লেলিস্ট করেছি। সেই প্লেলিস্টের ভিতরে প্রত্যেকটা টপিক আমি আলোচনা করব। তো আমরা এখন আলোচনা করছি ইলমুস সরফ অংশ। সেই ইলমুস সরফ অংশ থেকে এখানে যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের ভিতরে সপ্তম শ্রেণী ফেইলের পরিচয় ও তার প্রকারভেদ। অলরেডি আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি সরফ অংশের। আজকে তৃতীয় অংশ দারসুস হাদিস। সেখানে ফেইল ও তার পরিচয়, ফেইলের পরিচয় যেটা আছে, ফেইলের পরিচয় ও তার প্রকারভেদ আছে। ফেইল কাকে বলে, হ্যাঁ, এগুলো আমরা চিনব, এবং তার প্রকারভেদ, ফেইল কত প্রকার হয় সেটা আমরা জানবো। তো এখান থেকে আমরা শুরু করে দিই, আর কথা না বাড়াই। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং দেখবা ভিডিওগুলো। তোমাদের কাজ হচ্ছে যারা দেখছো শিখছো শেয়ার করে দেওয়া, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের ক্লাসমেট যারা আছে, যে এই অমুক জায়গায় এই অমুক চ্যানেলে এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে একবার বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মানে অর্থাৎ তোমাকে পুরো ধরে ধরে হাতে কলমে জানি শিখাতে পারি, এবং তোমাদের কাছে আমি যেন চেষ্টা করব সেরকম একজন গ্রহণীয় ভালো একজন টিচারে পরিণত হতে পারি। হ্যাঁ, সেভাবেই তোমাদের মন মতো যেন পড়াতে পারি, সেটাই। এবং এক্ষেত্রে যদি তোমাদের কোনো পরামর্শ থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে যে স্যার এইভাবে না এভাবে, স্যার এভাবে না এভাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই রিকোয়েস্টগুলো রাখার জন্য। তবে আমি আমার স্থান থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা চলো, তো এবার আসো। তোমার এই বইয়ের শুরুতে একটা জিনিস লেখা আছে, জাহাবাল্লাহু বিনুরিহিম, 4টা সেন্টেন্স লেখা আছে, ঠিক আছে? শুরু করেছে কি করেছে, আমি শুধু অংশটুকু বলি, তোমরা তো অবশ্যই বুঝবা। যে 1 নম্বর একটা বলা আছে, হুম, জাহাবা, ঠিক আছে, জাহাবা, এটার নিচে একটা দাগ দেওয়া আছে। 2 নাম্বার আরেকটা বলা আছে, ওই যে বাক্যের মাঝখানে ইয়ার জুকু, কি দেওয়া আছে, ইয়ার জুকু, হুম, ইয়ার জুকু, ইয়ার জুকু, এটা নিচেও দাগ দেওয়া আছে। 3 নম্বরে বলা আছে কি, কুল, ঠিক আছে, এটার নিচেও দাগ দেওয়া আছে। 4 নাম্বার আরেকটা আছে, কি আছে, লা তাকুনাতু, আমরা একবারে শুরু থেকে শেষ করব। আমরা কোনো কিছু বাদ দিতে চাবো না, ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা শুরু থেকে, কারণ পুরো বইটাই আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা ফাঁকিবাজি করব না ইনশাআল্লাহ। আর আমি তো তোমাদের সাথে আছি। হুম, আচ্ছা, লা তাকুনাতু, এই যে এই চারটা যে যে দিয়ে তোমাদেরকে দাগ দিয়ে দেওয়া আছে, এবং এখানে একটু বাংলা 3টা লাইনে বলা হয়েছে যে এইগুলো কেন দাগ দেওয়া হয়েছে, কি এই জিনিসগুলো। তুমি এখানে কি পড়তে এসেছো? এই চ্যাপ্টারটা পড়তে এসেছো ফেআইল এবং তার প্রকারভেদ। এই নিচে যে দাগ দেওয়ার যে ওয়ার্ডগুলো আছে, অলরেডি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছো, যে পঞ্চম শ্রেণীতে পড়ে এসেছো, মোটামুটি ফেয়াল সম্পর্কে কিছু একটা আলোচনা শুনেছো, যে টিচারদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে যে আলোচনা করেছে, অথবা তোমরা প্রাইভেট পড়েছো কিংবা কোনো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এটা মোটামুটি ধারণা পেয়েছো যে ফেয়াল লেসেন কি আরবিতে। তো যারা পারো তো মোটামুটি ধারণা পেয়েছো। আর আরো ভালো ধারণা পেতে হলে আমাদের সাথে চাইলে তুমি এখানে মনোযোগ সহকারে ভিডিওটা করে শিখতে পারো। তো আসো, তো এখানে আমরা এই যে শব্দগুলো দেওয়া আছে না, এই শব্দগুলোর নিচে যে দাগ দেওয়া, পুরো যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা কুল হুয়াল্লাহু আহাদ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, অর্থ তো শিখবা ইনশাআল্লাহ। তো তার আগে বেসিক বিষয়টা আমাদেরকে শিখতে হবে যে এগুলো কি বোঝাতে চাচ্ছে, এগুলো দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। এগুলো দ্বারা বোঝাতে চাচ্ছে যে তুমি যেহেতু ফেইলের ভিতরে চলে আসছো, তো ফেইল এগুলো হচ্ছে সব ফেইল, এগুলো কি ফেইল। কারণ তুমি এর আগের অধ্যায়ে পড়েছো যে শব্দের প্রকারভেদ, আরবিতে শব্দ কত প্রকার হয় সে শব্দ। তো তো আরেকটা কথা ভুলে গিয়েছি, এই চ্যাপ্টারটা একটু অনেক বড়। তো এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে দুটো পার্টে ভাগ করে চিন্তা ভাবনা করেছি। দুটো পার্ট হবে। এটা হবে ফার্স্ট, এটা হবে পার্ট 1, আর পরেরটা হবে পার্ট 2। সেখানে আজকে এখানে আমরা এই গঠনগত দিক থেকে দ্বিতীয় পৃষ্ঠায় যদি যাও, ফেল 3 প্রকার, সে পর্যন্ত আমরা আলোচনা করব। গঠনগত দিক থেকে ফেল 3 প্রকার দেখো। হ্যাঁ, এটা খ নাম্বারে আবার একটা আছে, ফাইল বা কর্তা হিসেবে ফেলকে দুভাগে ভাগ করা যায়। সেটা আমরা
সেকেন্ড পার্টে ইনশাল্লাহ আলোচনা করবো, কারণ একটু বোঝা দরকার, একটু ভিডিওটা বড় হবে না, যেহেতু একবার বেসিক লেভেল থেকে বুঝছো। কারণ এই লেভেলটা থেকে যদি তোমরা ভালো না বুঝো, বড় হয়ে যখন বড় কামিল পর্যন্ত ফাজিল কামিলে পড়বা, আলিম কামিলে পড়বা, তখন কিন্তু তোমাদের এই বেসিক গুলো ভালো না থাকার কারণে তোমরা কিন্তু তখন অনেকে মাদ্রাসা লেভেলটাকে ছেড়ে দিয়ে স্কুল কলেজের দিকে চলে যাও, যে আমরা আরবি ভালো বুঝি না, পারি না, তাই এখানে থাকবো না, কিংবা আমাদের কাছে আরবি কঠিন লাগে। আমি চাচ্ছি যে তোমাদের এই ঘটনাটা না ঘটুক, ঠিক আছে? কথা বেশি বলে ফেলছি, তো কথা বেশি বলাটা ঠিক না। তো আমি এখন তোমাদেরকে নিয়ে কাজে চলে যাব। যে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ উপরে একবারে চারটা, এই শব্দগুলো ছিল সব ফেআইল। তুমি যেহেতু ফেল পড়ছো এবং ফেআইলের প্রকারভেদ, এই শব্দগুলো ফেআইল। যে স্যার আমি ফেআইল চিনবো কিভাবে? আমরা সেদিকেই যাচ্ছি, কিভাবে ফেআইল চিনবো। কারণ কি, আমরা এর আগের যে চ্যাপ্টার সেখানে পড়েছি আরবিতে 3 ধরনের শব্দ হয়। আরবি জগৎ কয় ধরনের শব্দ নিয়ে গঠিত? 3 ধরনের শব্দ। যেরকম ইংলিশ পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 ধরনের শব্দ নিয়ে ইংলিশ জগৎ গঠিত। বাংলা 5 ধরনের শব্দ নিয়ে গঠিত, তোমাদের বাংলা ব্যাকরণ বইতে আছে, তুমি দেখো। হ্যাঁ, তদ্ভব অর্ধ তদ্ভব, হ্যাঁ, তৎসম তৎসম, এগুলো পড়ছো না? হ্যাঁ, দেশি বিদেশি এগুলো পড়বা। এইরকম আরবিতে 3 ধরনের শব্দ পাওয়া যায়। সে একটা কি, ইসেম, ফেআইল, হরফ। আজকে আমরা পড়ছি ফেআইল নিয়ে। তো এখানে সবগুলো হচ্ছে ফেআইল। এখানে বর্তমান, ভবিষ্যৎ, অতীত 3 ধরনেরই ফেআইল এখানে আছে। সেই ফেআইলগুলোকে এখানে জাস্ট তোমাকে আন্ডারলাইন করে চিনানো হয়েছে, ঠিক আছে? এই কারণে এটা দেওয়া হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এবার আসো আমরা কাওয়াইদে চলে যাব। ফেআইল কাকে বলে? কাওয়াইদ, এই যে নিয়ম লেখা আছে। তো আমি এখানে চলে যাই, কথা না বাড়াই, কারণ তোমরাও তো অমনোযোগী হয়ে যাও, দেখা যায় ভিডিওটা অনেকক্ষণ দেখলে গেমই চলে আসে। আমি চাই যে তোমাদের সেটা না আসুক, অল্প সময়ের ভিতরে 10-20 মিনিটের ভিতরে তোমাদেরকে পার্ট পার্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন ফেআইল শব্দটি তোমাকে শুরুতে দেওয়া আছে, ফেআইল শব্দটি এক বচন, এর বহু বচন কি? হ্যাঁ, এই যে এটা একটা এখানে দেওয়া আছে, এটা মুখস্থ করতে ফেলতে পারো। ফেআইল, ফেআইলুন, এটি এক বচন। হুম, এটি এক বচন, এক বচন। বহু বচনে, বহু বচনে হবে আফআলুন, আফ আফআলুন, আফআলুন। এক বচনে কি? ফেআইল। আর এটার এই ফেআইলের বহু বচন যদি বানাতে চাও, মানে এক ফেআইল মানে কাজ, একটি কাজ, ফেআইলুন একটি কাজ, আফআলুন অনেকগুলো কাজ, আফআলুন মানে কি? অনেকগুলো কাজ। তাহলে এই ফেআইল শব্দটা এক বচন ফেআইল, বহু বচন কি? আফআলুন, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। শুরুতে বলা আছে আবেদনিক অর্থ কি? কাজ বা ক্রিয়া, কাজ বা ক্রিয়া, ক্রিয়া অর্থ কাজ, কাজ অর্থ কাজ। তাইলে এখন তোমাকে এখানে একটা ইয়া দিয়েছে, নাহু শাস্ত্রের একটা পরিভাষায় সংজ্ঞা দিয়েছে আরবিতে। তো এখানে বাংলাও আছে। তো আমি আগে একটু আরবিতে তোমাদেরকে সহজে বুঝিয়ে নেই, সহজে বুঝে এরপরে আমরা যারা আরবিতে শিখতে চাও, এখন একটু শেখার দরকার। কারণটা কি, তুমি সামনে যখন যাবা, ভবিষ্যতে ভালো কিছু করতে যাবে, তখন কিন্তু আরবিটা যে জানা থাকলে তোমার জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। তোমার একটু ডিমান্ড থাকবে, তোমার মূল্য থাকবে, যে এই ছেলেটা আরবি পারে, আরবিতে বলতে পারে, ঠিক না? এগুলো আমরা এখন থেকে শিখবো। চলো আমরা একটু আগে আরবিটা, তারপরে বাংলাটা দিব। আগে আমরা উপরে আরবি লিখি, যে আরবিটা একটু লিখে নিই, যে আরবিতে কি লেখা আছে? হুয়া কালিমাতুন তারিনাতুন বিজামা যালিকা মা'না। এবার হয়েছে, এবার আর ভুল হয়নি, ঠিক আছে? তাহলে আমরা হুয়া কালিমাতুন এমন শব্দ, ফেইল এমন শব্দ, তাদুল্লু বুঝায় আলা মা'নান এমন অর্থ বুঝায়, তাদুল্লু আলা মা'নান এমন অর্থ বুঝায়, ফি নাফসিহা যা নিজের অর্থ নিজে বুঝায়, যা নিজের অর্থ নিজে বুঝায়। তাহলে কি বলবো? হুয়া কালিমাতুন এমন শব্দ, কে? ফেইল, তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা মা'নান, তাদুল্লু আলা মা'নান মানে অর্থ কি? অর্থ বুঝায়। ফেইল এমন শব্দ যা অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজেই বুঝায়, নিজের অর্থ নিজেই বুঝায়, এর জন্য অন্য কোনো শব্দের সহযোগিতার প্রয়োজন হয় না। নিজের অর্থ প্রকাশ করতে অন্য কোনো শব্দের অর্থ প্রয়োজন হয় না, এভাবে আরবিতে। হ্যাঁ, দালালাতান মানে কি? মুক্তারিনান সম্পর্কিত থাকে। দালালাতান মানে কি? এখানে সম্পর্কিত অর্থ হবে, ঠিক আছে? এখানে তাদের, আর এখানে দালালাতান মানে কি? সম্পর্কিত থাকে। মুক্তারিনাতান, মুক্তারি না তুন মানে সম্পর্কিত থাকে কার সাথে? মানে একটা বিষয়ের সাথে সম্পর্কিত থাকে। জামান, সেই জামানটা কি? সময়ের সাথে। হ্যাঁ, জালিকাল মা'না মানে
একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে। যালিকাল মা'না, ওইটা একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে। ঠিক আছে, একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে, একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে, একটা সময়ের সাথে সম্পর্কিত থাকে। আবার হুয়া কালিমাতুন, এমন শব্দ, ফি'ল, তাদুল্লু, বুঝায়, আলা মা'নান, এমন অর্থ বুঝায়, ফি নাফসিহা, নিজের অর্থ নিজে, দালালাতান মুকতারিনান, সম্পর্কিত, মানে কোনো বিষয়ের সাথে সম্পর্কিত, সেই বিষয়টা কি, বিজ্জামান, জামানের সাথে সম্পর্কিত, দালালাতান মুকতারিনান, কারোর সাথে সম্পর্কিত, দালালাতান মুকতারিনান, সম্পর্ক, কারোর সাথে সম্পর্কিত, বিজ্জামান, সময়ের সাথে সম্পর্কিত, যালিকা মা'না, ওইটা, ওই সময়ের সাথে সম্পর্কিত অর্থ বোঝায়। তাহলে এখানে কি হবে, ওই সময়ের সাথে সম্পর্কিত অর্থ বোঝায়। তাহলে এখন সুন্দরভাবে আমরা বাংলায় যদি এটাকে বলি, হ্যাঁ, বাংলায় এই সংজ্ঞাটা যদি বলি, তাহলে কিভাবে বলবো? হুম, বাংলায় যদি বলি, তাহলে দেখো যে এখানে বলা আছে ফেয়েল এমন, ফেয়েল এমন শব্দ যা নিজের অর্থ, এখানে ওই তোমার বইতে লেখা আছে তার, এটা তার না লিখে যা, আর যে, এখানে যা না লিখে যে লেখো, যে নিজের অর্থ, অর্থ নিজেই বুঝায়। ঠিক আছে, তোমার বইয়ের মতো হুবহু লিখতে হবে, বিষয়টা এমন না, নিজের অর্থ নিজেই প্রকাশ করে বা বুঝায়, একই কথা। এবং হ্যাঁ, তুমি তোমার ভাষায় লেখো, তুমি যেভাবে বুঝো, কথা একই, স্যাররা নাম্বার দিতে বাধ্য। হ্যাঁ, যে ফেল কি, যে ফেল হচ্ছে এমন শব্দ যে নিজের অর্থ, যে নিজের অর্থ নিজেই বুঝায় বা প্রকাশ করে, বুঝায় বা প্রকাশ করে। আমি তারপর সহজে লিখে তোমার বুঝার ক্ষেত্রে, প্রকাশ করে, প্রকাশ করে, তুমি দুইটাই লিখতে পারো, হয়তো বুঝায় বা প্রকাশ করে, এই দুইটা যে কোনো একটা লিখতে পারো, প্রকাশ করে। ঠিক আছে, হ্যাঁ, এবং, এবং ওই অর্থ তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত থাকে। হুম, এবং তুমি এভাবে লেখো, এবং, এবং, এবং তার অর্থ, কি লিখবা, তার অর্থ, এভাবে লেখো, তার অর্থ, তার অর্থ তিন কালের বা তিন সময়ের, তিন কালের কোনো এক কালে, কালের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, সম্পর্ক লেখো, সম্পর্ক থাকে বা সম্পৃক্ত থাকে, তাকে ফেইল বলে। এটা তোমার ভাষায় তুমি যেভাবে বুঝবা সেভাবে লিখলাম। স্যার জবরজের দিতে হবে না, জবরজের দিতে হবে না, এখন আর আমরা সেই জবরজের দেওয়ার বয়সের ভিতরে নাই, আমরা আস্তে আস্তে উপরের দিকে অ্যাডভান্স হচ্ছি, ঠিক না? তো এই হচ্ছে বিষয়, তুমি কাকে বলছো, যে ফেল, এটা আরবিতে বললে এবং বাংলায় বলছো, যে ফেল এমন শব্দকে বলে, মানে ফেল এমন শব্দ যে নিজের অর্থ নিজেই প্রকাশ করে। এটা আমরা কিন্তু ওই এর আগে কালিমার যে প্রকার, সেখানে কিন্তু এই পরিচয়টা শিখে এসেছি। তো এখানে কি শিখছি, যে শিখছি যে ফেল যে নিজের অর্থ নিজেই বুঝায় বা নিজের অর্থ নিজেই প্রকাশ করে, কিন্তু বা করে, এবং তার অর্থ তিনটা কাল, ওই যে মাদি, হাল, মুস্তাকবিল, এটা আমরা সিক্স এর যে জামান শিখেছিলাম সেখানে কিন্তু পড়েছিলাম, তিন কাল, মাদি, হাল, মুস্তাকবিল, সেই কোন একটা কালের সাথে কি সম্পর্ক থাকে, মানে সম্পর্ক রাখে, তিন কালে কোন এক সাথে সম্পর্ক রাখে। এটা আমরা এখানে থাকে বা রাখে যেটাই বলি, হ্যাঁ, বা রাখে, এটা আমি রাখে, এখানে আমি একটু রাখে লিখে দিই, তাহলে তোমরা যেটা মনে চাই সেটা লিখবা। রাখে বা থাকে, রাখে বা থাকে, তাকেই ফেল বলে। যেমন উদাহরণ, উদাহরণ, স্যার উদাহরণ, যেমন এখানে বললা দরবা, দরবা, অথবা বললা ইয়ানসুরু, 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 সে সাহায্য করলো, হয়ে গেল, ঠিক না? এ হচ্ছে আমাদের ফেইলের পরিচয়। আচ্ছা, এবার আসো আমরা
তোমাদের বইতে লেখা আছে কাতাবা ইয়াকতুবু, ঠিক আছে? আমি যা লিখছি তা লিখলেও হবে, তোমার বইটা লিখলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আসো ফেয়েলের প্রকার। ফেয়েল কত প্রকারের হয়ে থাকে আমরা সেটা একটু জানবো। আর জানবো ফেয়েল গঠনগতভাবে 3 প্রকার, সেটা জানবো। এতটুকু তো আমাদের বোঝা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো। তো আমাদের একটু এটা ঝামেলা হয়েছিল, খেয়াল করছিলাম না, বারবার ভুল লিখছিলাম, দেখে শুনে ভুল লিখছিলাম, এর জন্য দুঃখিত। তাড়াহুড়া করছিলাম, এর জন্য ভুলটা হচ্ছে। আচ্ছা, এতটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি। আহ, এরপরে যদি তোমাদের কারো অসুবিধা হয় কমেন্ট সেকশন তো আছে ওপেন, তোমরা জানাবা। আচ্ছা, এরপরে আসো, আমরা তারপরে লিখবো রূপান্তর হিসেবে ফেল 2 প্রকার। কি হিসাবে? রূপান্তর হিসাবে। কি বলা আছে? রূপান্তর হিসাবে। রূপান্তর, রূপান্তর মানে কি জানো? পরিবর্তন। হিসেবে ফেল 2 প্রকার। 2 প্রকার যথা এক নম্বরে আছে আফআলুল মুতাসাররিফা। এক নম্বরে কি আছে? যথা এক নম্বরে আফআলুল মুতাসাররিফা বা ফি'লুল মুতাসাররিফা। আফআলুল মুতাসাররিফা, মুতাসাররিফা, এই যে আফআলুল মুতাসাররিফা। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আফআলুল জামিদ বা আফআলু গায়রু মুতাসাররিফা। আফআলুল জামিদ, এটাকে আফআলুল জামিদ কি বলো, গায়রু বলা লাগবে না, কারণ ওগুলা কমন একটা জিনিস। নতুন কিছু শিখো। জামিদ, হ্যাঁ, জামিদ মানে অপরিবর্তনশীল। গায়রু মুতাসাররিফা মানে কি? অপরিবর্তনশীল। তাইলে আফআলুল মুতাসাররিফা মানে কি? পরিবর্তনশীল, যেগুলা পরিবর্তনশীল ফেইলগুলা এক অবস্থায় আছে, সেখান থেকে পরিবর্তন করে আরেক অবস্থায় নিয়ে গেলাম, সেটাকেই বলা হয় আফআলুল মুতাসাররিফা। অর্থাৎ কেমন? যেমন দেখো, আমি যদি বলি না, এই যে না সর, না সর, এই যে এটা অতীতকাল বোঝাচ্ছে, ঠিক আছে? এই নাসরাকে আমি, এটা অতীত, এটা কি অতীত, 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 অতীতকাল। আবার এই নাসরার শুরুতে আমি একটা ইয়া যুক্ত করব, বা তা যুক্ত করব, হ্যাঁ, বা নুন যুক্ত করব, বা আলিফ যুক্ত করব। ইয়ান সুরু, দেখো এই যে কি করলাম, ইয়ান সুরু, শুধু নুনটাকে সাকিন করলাম, সদে জবরের জায়গায় পেশ দিলাম, আর রয়ে জবরের জায়গায় পেশ দিলাম। এটা কি হয়ে গেল জানো? বর্তমান। কি হয়ে গেল? বর্তমান বা ভবিষ্যৎ। তাহলে দেখো, এইখান থেকে এখানে পরিবর্তনটা হলো, অতীতকাল থেকে ভবিষ্যৎকালে চলে আসলাম। অথচ শব্দটার এখানে যে গঠনটা জবর জবর জবর, প্রথম অক্ষরেও জবর, দ্বিতীয় অক্ষরেও জবর, তৃতীয় অক্ষরেও জবর, কিন্তু এখানে এসে এইটার শুরুতে এই নুনের মূল অক্ষরের নুন, যে তার শুরুতে একটা ইয়া যুক্ত হয়েছে, এবং ইয়াটা যুক্ত হয়ে সেখানে একটা জবর চলে আসলো। এগুলো কেন হয়, কিভাবে হয়, আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তাহলে এখানে জবর চলে আসলো, তারপরে আবার এখানে নুনটা জবর ছিল, সেই নুনটা আবার সাকিন হয়ে গেল, হ্যাঁ, জজম হয়ে গেল। সাকিন মানে কি? জজম হয়ে গেল। এরপরে কি? সদ, সদে কি জবর ছিল, এখানে পেশ হয়ে গেল। এখানে শেষ অক্ষর র, সে মানে রটাতে কি ছিল, জবর ছিল, সেটা কি হয়ে গেল? পেশ হয়ে গেল। তো এখন আমরা আরেকটা কি সিক্সে শিখেছিলাম প্রথম, মানে এই যে ফেলের জামানের ভিতরে যে তিনটা মানে সরফের ভিতরে মিজান, এইটা শিখবো যে কোনটাকে কি বলা হয়। যে প্রথম অক্ষরকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে বলা হয় আইন কালিমা, তৃতীয় অক্ষরটাকে বলা হয় লাম কালিমা। এটা কিসের ভিত্তিতে বলা হয়? সরফ শাস্ত্রের ভিত্তিতে বলা হয়। এই কথাটা কি? ইলমুস সরফ শাস্ত্রের ভিত্তিতে এই অক্ষরগুলোকে এইভাবে নাম দেওয়া হয়েছে। প্রথম অক্ষরকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা, তৃতীয় অক্ষরকে লাম কালিমা। তো সেই ফা কালিমার এই যে প্রথমটা ফা কালিমা, তার শুরুতে একটা ইয়া আসছে, সেটা কি আমরা আস্তে ধীরে শিখবো। পরে ফা কালিমা, ফা কালিমা সাকিন হয়েছে, আইন কালিমা পেশ হয়েছে, লাম কালিমা পেশ হয়েছে। এইগুলো হয়েছে কেন? এই যে পরিবর্তনটা, এই যে
আসলো জবরজের পেশের, এবং শব্দের মূল অক্ষর ঠিক আছে, কিন্তু কিছুটা নতুন জিনিস এসেছে, পরিবর্তন হয়েছে, এবং একটা কাল ছিল অতীত কাল, সেখান থেকে বর্তমান ভবিষ্যতে চলে গেছে। এটা কিভাবে যায়, কিভাবে সম্ভব, সেই নিয়মগুলোই আমরা শিখব। এটা কি বলা হয়? আফআলুল মুতাসাররিফা। বুঝতে পেরেছি? এখানে যে আলোচনা আছে তার থেকে আমি বিশদ আলোচনা এবং বিস্তারিত আলোচনা করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে, আমি প্র্যাকটিক্যালি দেখালাম। হ্যাঁ, তাহলে এখানে আফআলুল মুতাসাররিফার যে পরিচয় দিয়েছে, যে সকল ফিইল, হ্যাঁ, মাদি, মুদারি, আমর, নাহি ইত্যাদিতে রূপান্তর হয় তাকে আফআলুল মুতাসাররিফা বলে। এখন তুমি বুঝছো না যে কিভাবে এখান থেকে চলে গেলাম? তার মানে এটা থেকে তুমি যদি এখন এই যে তোমাকে বলেছে না যে মাদি, প্রথমে আমরা কোথায় আছি? এটা অতীতকাল, পরেরটা কোথায় আছি? বর্তমান ভবিষ্যৎ, মানে মুজারি। মুজারি মানে কি? বর্তমান ভবিষ্যৎ, ঠিক না? হাল মুস্তাকবিলে দুটো মিলেই তো বর্তমান ভবিষ্যৎ হয়, শিখেছি না ক্লাস 6-এ? হাল এবং মুস্তাকবিল দুটোকে একসাথে কি বলা হয়? মুজারি। কারণ এই দুটো শব্দ গঠন একই রকম, এই দুটো শব্দ গঠন একই রকম, এই কারণে এটাকে মুজারি বলা হয়। আর মুজারি শব্দের অর্থ কি? হাল এবং বর্তমান ও ভবিষ্যৎ। মুজারি শব্দের অর্থ কি? বর্তমান ও ভবিষ্যৎকাল, ঠিক আছে, এই শব্দের অর্থ। তাহলে এই মুজারি। এরপরে এখান থেকে আবার একটা জিনিসে যাব আমরা, না আমরে যাই, ঠিক আছে? আমর কি হবে? উনসুর। উনসুর, দেখো, উনসুর এটা কিন্তু আদেশ, আদেশ, ঠিক আছে? এটা কি? আদেশে চলে গেলাম, আদেশ। এরপরে এখান থেকে আরেকটা জায়গা যাই, নিষেধে যাই, ঠিক আছে? তাহলে নিষেধে কি হবে? লা তানসুর, এটা কি? নিষেধ। গেলাম, দেখছো? একটা অক্ষর ছিল নাসরা, মানে একটা শব্দ ছিল নাসরা, সেটা অতীতকাল। সেই অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যতে গেলাম, বর্তমান ভবিষ্যতে গেলাম। এরপরে এই বর্তমান ভবিষ্যৎ থেকে আবার উনসুর। এই যে দেখো, নুন সদ র, প্রথমে কি ছিল? নুন সদ র। এরপরে যখন বর্তমান ভবিষ্যতে গেছি সেখানেও নুন সদ র, মূল অক্ষরগুলো সব ঠিক আছে, শুধু হরকতের পরিবর্তন আসতেছে এবং সাথে নতুন কিছু যুক্ত হচ্ছে শব্দের শুরুতে বা শেষে, শব্দের শুরুতে বা শেষে নতুন কিছু যুক্ত হচ্ছে, আর গঠনের একটু হরকতের কারণে গঠনের পরিবর্তন আসছে, হ্যাঁ, এবং নতুন কিছু যুক্ত হচ্ছে শব্দের শুরুতে, নতুন কিছু। আবার যখন এটা ভবিষ্যতে একরকম পেলাম, এবং ভবিষ্যৎ থেকে যখন আমরা ইয়াতে চলে গেলাম, এই আদেশে, তখন যে দেখলাম যে এই ইয়াটা নাই, ইয়াটা ফেলে দিয়ে, মানে ইয়াটা চলে গেছে, ইয়াটা চলে গেছে, সেখানে কি আসছে? একটা আলিফ। আলিফ এসে কি হয়েছে? আলিফটাতে একটা পেশ হয়েছে। এটা কেন হয়েছে আমরা আস্তে ধীরে সামনে শিখবো। এরপরে এই যে দেখো, নুন সদ্র তাও আছে, কিন্তু এখানে ভবিষ্যতের শেষে কি ছিল? পেশ। সে এখানে এসে কি হয়ে গেছে? জজম। এটা কেন হয়েছে আমরা আস্তে ধীরে শিখবো। এই যে একটা গঠনের পরিবর্তন, ঠিক না? এই ব্যাপারটা আমরা ওই সামনে আলোচনা করব। এরপর এখান থেকে আবার লা তানসুর, দেখো এখানে আবার শুরুতে আসছে কি? তানসুর। ইয়ানসুরও দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। এখানেও নুনটা সাকিন, এখানেও আমরের ক্ষেত্রে নুনটা সাকিন, এখানেও সদে পেশ, এখানেও সদে পেশ, এখানেও শেষ অক্ষর লাম কালিমায় সাকিন, এখানেও লাম কালিমায় সাকিন। কিন্তু এখানে আলিফ, এখানে এটা যে আদেশে এরকম গঠনটা কেন দেখাচ্ছে, হ্যাঁ, এবং নিষেধে এরকম কেন গঠনটা দেখাচ্ছে, আমরা আস্তে ধীরে সামনের দিকে যাব। আর আমরা মোটামুটি 6-এ এগুলো পড়েছি হালকা পাতলা, আর একটু আবার চর্চা করব, সেটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফিআইলুল আফআলুল মুতাসাররিফা। বুঝতে পেরেছি? এখানে যে আলোচনাটা আছে তুমি এখন সহজে বুঝতে পারবে। বিস্তারিত আমার কাজ ছিল কি? তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া। এখানে যে আফআলুল মুতাসাররিফের পরিচয় দেওয়া আছে, তুমি এখন এই পরিচয়টা বুঝে শুনে লিখলেই হবে, ঠিক আছে? এই প্রকার দুটো লেখে। এবার আসো, তোমাকে আফআলুল জামেদ, আফআলুল জামেদাকে বুঝাবো এটা, ঠিক আছে? তার মানে আমাদের এটা শেষ। বইয়ের আমি সংজ্ঞাটা লিখলাম না, তোমরা তো বুঝতে পেরেছো মেন জিনিসটা। আমি তো তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি, ঠিক না? প্র্যাকটিক্যালি বুঝিয়েছি। তো এবার আসো, তোমরা তো অবশ্যই বুঝবা, তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়ো, মোটামুটি বুঝবা। তো আমরা সামনের দিকে যত যাব তত আলোচনা আরো এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করব। চলো, তো আমরা জামেদার ভিতরে যাই। হ্যাঁ, এই জামেদ কি? যেই ফেলগুলোকে পরিবর্তন করা যায় না, অর্থাৎ এই যে আমরা এই যে নসরা থেকে ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে উনসুর, উনসুর থেকে লাতানসুর, এই একটা শব্দকেই আমরা বর্তমান ভবিষ্যৎ অতীত বানালাম, বর্তমান ভবিষ্যৎ বানালাম, এরপরে কি আদেশ বানালাম, নিষেধ বানালাম, একটা শব্দকেই, কিন্তু একই অক্ষর, একই ধরনের অক্ষর, ঠিক না? নুন সদর। কিন্তু জামেদার ভিতরে এগুলো ফেল,
এগুলোও ফেল, কিন্তু এই ফেলগুলোকে এরকম বর্তমান ভবিষ্যতে বানানো যাবে না, একটা থেকে আরেকটা যাওয়া যাবে না। কি এখানে মূলত কাজ কি আফআলুল জামেদাতে? আচ্ছা চলো এখানে উদাহরণটা দেই, ঠিক আছে? যেরকম তোমরা একটা পড়ো, হাইয়া আলা সলা, মসজিদে শুনো না? হাইয়া মানে কি? হাইয়া মানে এসো, হাইয়া মানে এসো, এসো, ডাকে, ঠিক না? আবার আরেকটা বলতে পারো, সহ, সহ মানে চুপ করো বা থামো, ঠিক আছে? থামোই লেখে, থামো। এরকম অনেক ধরনের ফেল পড়বা তুমি সামনে। এই যে একটা ফেল পড়লা, এটাকে তুমি অতীত না বর্তমান না ভবিষ্যৎ এগুলা কিছুই করতে পারবা না। এই ফেল গুলো যে কাল বোঝানোর জন্য গঠিত হয়েছে, যে অর্থ বোঝানোর জন্য গঠিত হয়েছে, মানে এগুলো অবশ্যই একটা কালের সাথে সম্পর্ক বা কোনো কাজের সাথে সম্পর্ক। এগুলো কি কোনো কাল বা কোনো কাজ, কোনো কাল বা কোনো কাজের সাথে সম্পর্ক রাখে এগুলায়। কিন্তু এগুলোকে তুমি ওই যে যেরকম আমরা একটু আগে করেছিলাম কি, নাসরা থেকে কি করেছিলাম, ইয়ানসুরু, ঠিক না? নাসরা থেকে কি ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে কি উনসুর, এরপরে কি লাহানসুর। এই যে এগুলা, এগুলা আর রূপান্তর করতে পারবে না। দেখো নুন সদর, নুন সদর, নুন সদর, নুন সদর, এটা হচ্ছে অতীতকাল, এটা বর্তমান ভবিষ্যৎ, এটা এই আদেশ, এটা নিষেধ, এগুলো সব ঠিক আছে। এগুলা কিন্তু জাস্ট শুরুতে এবং শেষে কিছু পরিবর্তন করা হচ্ছে, হরকতের এবং জবরজের, হরকত এবং এই প্রথমে কিছু হরফ বা যুক্ত করে বা পাল্টিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু মূল অক্ষরের কোনো পরিবর্তন হচ্ছে না। বর্তমান ভবিষ্যৎ অতীত সবসময় আদেশ নিষেধ সব এক থাকছে, কিন্তু উপরের যেটা আছে আফআলুল জামেদা, আফআলুল জামেদের ভিতরে যেগুলো যার জন্য আসছে সেগুলোতে তোমার কোনো পরিবর্তন করার সুযোগ নাই। তোমার বইতে যেরকম দেওয়া আছে কারুবা, ঠিক আছে, এটা এভাবেই থাকবে, এটাকে কখনো বর্তমান ভবিষ্যতে নিতে পারবে না। আবার দেওয়া আছে কি তাআল, এটাকে কখনো তুমি পরিবর্তন করতে পারবে না। এগুলো আমরা নাহু অংশে যখন যাব তখন শিখবো। আবার আছে আসা, হ্যাঁ, আসা কাদা কারুবা আওশাকা, এগুলো অনেক কিছু পড়বা। তো এখন আমরা এগুলাকে বলবো ফেয়েলে জামে। যেই ফেল গুলো যেই ভাবে গঠিত হচ্ছে এগুলো ইসমে ফেয়েল বলা হয়। এগুলোকে কি বলা হয়? ইসমে ফেয়েল। এগুলো একটা এসএম, এগুলো কি একটা এসএম, কিন্তু অর্থ প্রদান করছে কির মতো, অর্থ দিয়েছে কির মতো, ফেয়েলের মতো। হয়তো অতীতকালের অর্থ বুঝাবে, না হয়তো আদেশ সূচক অর্থ বোঝাবে, ভবিষ্যতে বোঝাতে পারে, ভবিষ্যৎ বর্তমানও বোঝাতে পারে। সেগুলো এখন না, আমরা আস্তে আস্তে সামনে। তবে আফআলুল জামেদ বলতে আমরা কি বুঝবো? যে শব্দগুলো, যে শব্দগুলো বা এখানে তোমার বইতে লেখা আছে যে ফেল গুলো মাদি, হ্যাঁ, অতীতকাল এবং আদেশ বা আমর এর রূপান্তর ছাড়া কোনো রূপান্তর হয় না, তাকে আফআলুল জামিয়া। রূপান্তর বলতে যেটা এখানে বুঝিয়েছে স্যার, এখানে রূপান্তর শুধুমাত্র অতীতকাল এবং আদেশ সূচক, শুধুমাত্র অতীতকাল এবং আদেশ সূচক অর্থ বোঝায়, সেটা কি বলা হচ্ছে কি আফআলুল জামিদ। বুঝতে পেরেছি? তোমার বইতে এখানে যে তিনটা আছে, আমি যে আরো দুটো লিখে দিয়েছি, এরকম আরো অনেক আছে। এগুলোকে আমরা সামনে বলবো শিবে জুমলা, ঠিক আছে? আস্তে ধীরে আমরা সামনে যাব, তখন আমরা যখন নাহু অংশ শিখবো তখন। তো এ হচ্ছে আমাদের ফেলের প্রকার, দুই প্রকার আমি আলোচনা করে দিলাম। এবার আসো গঠন ভেদে, মানে গঠনগত ভাবে ফেল তিন প্রকার, এটা একটু আমরা দেখে নিই। এটা দেখলে আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করে ফেলবো। তো এটা তো ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবার আসি, তো এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গঠনগতভাবে। ফেল তিন প্রকার, ফেল তিন প্রকার।
এক নম্বরে কি আছে? ফি'লুল মাদি। কি? ওরা আল ফি'ল লিখছে, আমরা ফি'লুল মাদি লিখব। ফি'লে মাদি, ঠিক আছে, একই কথা। ফি'লে ওদের মতো লিখলেও হবে, আর এখানে যেভাবে আমি লিখেছি সেটা লিখলেও হবে, ঠিক আছে। দুই নম্বরে কি? ফি'লে মুজারি। কি আছে? ফি'লে মুদারি বা মুজারি, যে যেটা ডাকি। জলিন বা দলিন একই কথা। আচ্ছা, এরপরে ফি'লে আমর। কি? ফি'লে আমর। আচ্ছা, এ হচ্ছে গঠনগত দিক থেকে তিন ভাবে ভাগ করা হয়েছে। নাহিও বলা যেতে পারে, যে চার প্রকার বলতে পারো তুমি চাইলে, অসুবিধা নেই। তবে এখানে আমাদের বইতে যতটুকু দেওয়া আছে সেটা। এখন তুমি কি বলবা? এক নম্বরে, যে ফেইল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেইলে মাদি বলে। তাহলে এখানে কি দেখো, যে ফেইল দ্বারা অতীতকালে কোনো কাজ করা ডট 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 বুঝায় তাকেই ফেলে মাদি বলে। ও তো তোমার বইতে লেখা আছে, তুমি উদাহরণ দিয়ে দিবা। যেরকম দরাবা, মারল, কর তো আমি পড়লাম, এটা গেল। আর এখানে বলবা যে ফেইল দ্বারা, আমি একটু ডট ডট, না বুঝবা না, দরকার নাই, এখন এটা অঙ্ক না। ফেইল দ্বারা বর্তমান, বা ভবিষ্যৎ কালে কাজ করা ডট 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 বুঝায় তাকে কি বলবা? ফেলে মুজরি, ঠিক না? উদাহরণ আছে ইয়াকতুবু, ঠিক আছে। তোমার বলতে পারো উনসুর, মানে কি এখানে লেখা আছে কি, তাজলিসু তুমি বসো, কিংবা আনসুর আমি সাহায্য করব বা করছি, ঠিক না? আর এটা দ্বারা কি বুঝবা? যে ফেইল দ্বারা, হ্যাঁ, আদেশ, উপদেশ, অনুরোধ, ইত্যাদি করা, ঠিক আছে, বুঝায়। ইত্যাদি করা বুঝায় তাকে কি বলা হয়? ফেইলে আমর। ফেইলে আমর কি বলছে? যে ফেইল দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, দয়া করে আমাকে গ্লাস পানি দাও, দয়া করে আমাকে কলমটা দাও, ঠিক না? দেখো এভাবে কাজ করো, ওভাবে কাজ করো, এরকম উপদেশ দেয় না? এই তুমি পড়াটি দাও, এরকম বলে না? এটাই হচ্ছে ফেইলে আমর। এ হচ্ছে আমাদের গঠনগতভাবে তিন প্রকার। তাহলে আমরা কি দেখলাম? রূপান্তরগতভাবে দুই প্রকার দেখলাম, একটা আফআলুল মুতাসাররিফা, আর একটা হচ্ছে আফআলুল জামিদ, ঠিক আছে। আফআলুল মুতাসাররিফা সেটা এক, মানে কয়েকভাবে রূপান্তরিত হতে পারে, যেরকম বর্তমান মানে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে আদেশ, হ্যাঁ, বর্তমান থেকে ভবিষ্যৎ, ভবিষ্যৎ থেকে আদেশ, আদেশ থেকে নিষেধ। কিন্তু ফেইলে জামেদ যেটা দেখলাম, মুতাসাররিফ এইভাবে করে পরিবর্তন হয় যেটা আমরা দেখলাম, আর কিন্তু জামেদটা সেটা পরিবর্তন হয় না, সেটা শুধু হয়তো অর্থ দেয় কি আদেশের, না হয়তো অতীতের। জামেদ শুধু বর্তমান, আদেশের এবং অতীতের অর্থ দেয়, আর কিছুই করে না ফেইলে জামেদ। আর কি দেখলাম? গঠনগতভাবে ফেইল এখানে আমাদের তিন প্রকার দেওয়া আছে বইতে। এক হচ্ছে কি ফেইলে মাদি, যা অতীতকালে কোনো কাজ করা বোঝায়। ফেইলে মুদারি, যা বর্তমান ভবিষ্যতে কাজ করা বোঝায়। আর ফেইলে আমর, যা তারা আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, তাকেই ফেইলে আমর বলে। এ হচ্ছে উদাহরণ দেওয়া আছে, যেরকম উনসুর তুমি সাহায্য করো, উনসুর তুমি সাহায্য করো, উদখুল তুমি প্রবেশ করো, লা তান, না এখানে লা বলবো কেন, ইজলিস তুমি বসো, ঠিক না? এ হচ্ছে ফেইলে আমর। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। আশা করি আমরা এতটুকু পর্যন্ত শিখি। ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়েছে, কারণ এই সময়টা বোঝার সময় এখানে একটু ভিডিওটা বিস্তারিত করতে হয়। এবার পার্ট 2 এ আমরা বাকি অংশটুকু, সেটা হচ্ছে
ফাইল বা কর্তা হিসেবে ফেয়াল দুভাগে ভাগ করা যায় সে আলোচনাটা করবো। তো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।